আগের পর্বে আমরা দেখেছিলাম জেজের সাথে গিমির গোপন সম্পর্কের কথা পুরো মিডিয়ার সামনে ফাঁস হয়ে যায়। তাও আবার সেই সময়কার ঘটনা যখন জেজের প্রথম বউ বেঁচে ছিল। টিভির ইন্টারভিউতে কিছু ছবি সহ পুরো ঘটনাটা টেলিকাস্ট করে দেওয়া হয়। এই পর্বের শুরুতে জিনা গিমিকে সোজা প্রশ্ন করে বসে, এখন বলুন, লিয়ের খালা যখন বেঁচে ছিল তখন কি আসলে জেজের সাথে তোমার কোনো গোপন সম্পর্ক ছিল? প্রশ্নটা শুনে গিমি চিৎকার করে উঠে বলে, না, এসব একদম মিথ্যা কথা। জিনা তখন তাকে থামিয়ে দিয়ে বলে, তাহলে কি আপনি বলতে চান এই ছবিগুলো সব এডিট করে বানানো? গিমি রেগে গিয়ে বলে, আমি বলছি তো এসব ভুয়া। এই বলে সে ইন্টারভিউ স্টেজ ছেড়ে সেখান থেকে চলে যায়। ওদিকে যে প্রচণ্ড রেগে গিয়ে স্টেজ থেকে সোজা লির দিকে এগোতে থাকে, কিন্তু মিডিয়ার সাংবাদিকরা ঘিরে ধরে তাকে একের পর এক প্রশ্ন করতে শুরু করে, যার ফলে সে আটকে যায়। অন্যদিকে আমরা গিমিকে দেখতে পাই সে টিভি স্টুডিওর একটা রুমে বসে টেনশনে ঘামছিল। ঠিক তখনই সেখানে জিনা আসে। তাকে দেখে গিমি ক্ষোভ নিয়ে বলে, তাহলে তুমি এই মাস্টার প্ল্যান করে আমাকে এখানে এনেছিলে, তাই তো? জিনা শান্ত গলায় বলে, দেখুন, আপনি সম্পর্কের কথাটা লুকাচ্ছেন কেন? আপনি তো এখন জেজের বউ, তাই না? গিমি তখন রেগে বলে, আমি ভালো করে জানি তুমি ওই 2 টাকার চ্যাংয়ের সাথে হাত মিলিয়েছ। আমার সাথে এই নাটক করতে তোমার লজ্জা করে না? জিনাও ছাড়ার পাত্রী নয়। সে উল্টো উত্তর দেয়, চ্যাংকে নিয়ে কথা বলার মতো যোগ্যতা তোমার নেই। দুজন মিলে সেখানে তর্কাতর্কি শুরু করে দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যে মিডিয়ার লোকজন সেখানে চলে এলে গিমি পেছন দিয়ে বেরিয়ে যায়। এই ঘটনার পর চেয়ারম্যানের স্ত্রী এন্ড্রুর সঙ্গে দেখা করতে আসে। সে হেসে বলে, বাবা, ওই জাহাজের বিশাল প্রজেক্টটা যেন আমাদের এই ডোরো গ্রুপই পায়, বুঝতে পেরেছ? এটা সম্পূর্ণ তোমার দায়িত্ব, সাবধানে সামলাবে। এন্ড্রু উত্তর দেয়, হ্যাঁ, আমি অবশ্যই এই ডিলটা ফাইনাল করব। তাতেই তো বাবা আবার ডোডো গ্রুপের চেয়ারম্যানের চেয়ারে বসতে পারবে। চেয়ারম্যানের স্ত্রী হেসে বলে, হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। কিন্তু এন্ড্রু চলে যাওয়ার পরপরই সে তার নিজের ছেলে নাথানকে ডেকে বলে, যে কোনো মূল্যে খেয়াল রাখবে এই কন্ট্রাক্টটা যেন কোনোভাবেই এন্ড্রু না পায়। ও পেয়ে গেলে ডোডো গ্রুপ পুরো আমাদের হাত থেকে বের হয়ে যাবে। ওদিকে যে সব রাগ ঝাড়তে লিয়ের সঙ্গে দেখা করতে ডোডো গ্রুপের হোটেলে যায়, কিন্তু লিয়ের সিকিউরিটি গার্ডরা তাকে ভেতরে ঢুকতে দেয় না। ঠিক তখনই সেখানে মোজো এসে হাজির হয়। মোজোকে ওখানে দেখে যে অবাক হয়ে জিজ্ঞেস করে, আচ্ছা, তাহলে তুমিও এখন লির সঙ্গে হাত মিলিয়েছ? মোজো উত্তর দেয়, হ্যাঁ, ডোডো গ্রুপ আর তোমার কাছে তো আমার কোনো দামই ছিল না, কিন্তু লি আমাকে নতুন করে বাঁচার সুযোগ দিয়েছে। যে বিরক্ত হয়ে বলে, দেখো, তোমার সাথে কথা বলে বেকার সময় নষ্ট করতে আমি চাই না, আমাকে ভেতরে যেতে দাও। মোজো ফুল অ্যাটিটিউড নিয়ে বলে, লি এখন তোমার এই ফালতু মুখ দেখার মতো মুডে নেই। সে এখন মিউজিক শুনছে। যে অনেক অপমানিত হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কোনো উপায় না পেয়ে যে এরপর গিমির কাছে যায় এবং তাকে ইলেকশনের ক্যাম্পেইনে নামতে বলে। কিন্তু গিমি বলে, আমার পক্ষে এখন এই মুখ নিয়ে বাইরে যাওয়া সম্ভব না। যে চিৎকার করে বলে, লি তো সেটাই চায় যে তুমি ভয়ে ঘরের কোণে বসে থাকো। আমরা কি ওকে জিততে দেব? সাহস করে বাইরে বের হও আর আমার জন্য প্রচার চালাও। কিন্তু গিমি একদম সাফ না করে দেয়। এতে জেজের মাথা আরো বেশি গরম হয়ে যায়। সে গিমিকে উল্টোপাল্টা গালিগালাজ করে সেখান থেকে চলে যায়। প্যানি তখন জেজেকে সামলানোর নাটক করতে শুরু করে। আর গিমি মনে মনে ভাবতে থাকে যে কতটা স্বার্থপর, আমি কতটা কষ্টে আছি সেটার বিন্দুমাত্র তোয়াক্কাও তার নেই। এদিকে প্যানি জেজেকে সান্ত্বনা দেওয়ার বাহানায় তার আরো বেশি গা ঘেঁষে দাঁড়ায় এবং তাকে আরো ফুসলাতে বলে, আমাদের যে কোনো উপায় হোক এই লিকে একেবারে শেষ করতে হবে। আপনি যদি এভাবে শুরুতেই হার মেনে নেন তাহলে কিভাবে হবে? এ কথা বলেই প্যানি জেজের হাত ধরে ফেলে। যে কিন্তু প্যানির থেকেও এক কাঠি উপরে। সে ভীষণ চালাক। সে চট করে প্যানির হাত সরিয়ে দিয়ে বলে, আমাদের এখন দ্রুত অফিসে যাওয়া দরকার। প্যানি একটু অভিমানের সুরে বলে, মনে হচ্ছে তোমার আমার উপরে একদমই বিশ্বাস নেই। যে স্পষ্ট বলে, কিভাবে বিশ্বাস করব? তুমি তো ওই বসের সাথে ছিলে, আর তোমাকে তো নিশ্চয়ই এসবের অনেক ট্রেনিং দেওয়া হয়েছে। তুমি তো একটা ডাবল এজেন্টও হতে পারো, তাই না? প্যানি বলে, কি যে বলছেন আপনি? দাঁড়ান, আমি প্রমাণ করে দেব যে আমি আপনার কতটা অনুগত। অন্যদিকে সিন্ডিকে দেখা যায় সে হোটেলের সিসিটিভি ফুটেজ চেক করছিল। সেখানে লিকে দেখে সে একেবারে চমকে ওঠে। সে বলে, আরে একে তো দেখতে হুবহু চ্যাংয়ের মতো লাগছে। সিন্ডির অ্যাসিস্ট্যান্ট বলে, চ্যাং কেন হবে? আপনি হয়তো অন্য কাউকে দেখে চ্যাং ভেবে ভুল করছেন। সিন্ডি বিড়বিড় করে বলে, হ্যাঁ, চ্যাং তো অনেক আগে মারা গেছে, কিন্তু লোকটা দেখতে একদম পুরো চ্যাংয়ের মতোই। ওদিকে লিয়ের টিম নতুন একটা প্ল্যান বানায়।
ডিফেন্স ইন্ডাস্ট্রির যে বিশাল স্ক্যামটা হয়েছিল সেখানে ভিক্টরের সাথে যে জড়িত ছিল সেই কেসটা তারা আবার নতুন করে চালু করার সিদ্ধান্ত নেয়। এতে জেজেকে একদম ফাঁদে ফেলা যাবে। তখন জিনা গ্রেকে কল করে আর গ্রে তার সাথে দেখা করতে আসে। জিনা জিজ্ঞেস করে গিমির সাথে জেজের এই পুরনো ছবিগুলো তুমি কোথায় পেলে? প্লিজ আমাকে বলো তোমার বসকে। সে নিশ্চয়ই লির পরিবারের কেউ হবে। প্লিজ আমাকে তার কাছে নিয়ে চলো। গ্রে জিনাকে থামিয়ে দিয়ে বলে, তুমি লিকে ভুলে যাও, সে অনেক আগেই মারা গেছে। ওদিকে জেজের নির্বাচনের প্রচারণা জোরদামে চলতে থাকে, কিন্তু হঠাৎ করে সেখানে একটা বিশাল প্রতিবাদ মিছিল চলে আসে। এই মিছিলের নেতৃত্বে ছিল মোজো আর জন, আর তাদের সাথে ছিল সেনাবাহিনীর কিছু লোক ও তাদের পরিবার, যারা সেই ডিফেন্স ইন্ডাস্ট্রির নিম্নমানের বিস্ফোরক ব্লাস্টে আহত বা নিহত হয়েছিল। মোজো মাইকে চিৎকার করে বলতে থাকে, এই জেজো ভিক্টরের সঙ্গে দুর্নীতির সাথে জড়িত ছিল, এদের জন্যই আজ এতগুলো সৈনিকের প্রাণ গেছে। তাই এই ইলেকশনে আমরা জেজেকে কোনোভাবে জিততে দেব না। তখনই এক বয়স্ক মহিলা কেঁদে বলে ওঠে, আমার একমাত্র ছেলের প্রাণ কেড়ে নিয়েছে এই লোকটা। এই বলে সে জেজের গায়ে ডিম ছুঁড়ে মারতে শুরু করে। অবস্থা খারাপ দেখে জেজের সেখান থেকে কোনো মতে প্রাণ হাতে নিয়ে পালিয়ে যায়। ঠিক তখনই লি তাকে ফোন করে বলে, ডিমগুলো কেমন ছিল? জেজে বলে, তোমাকে আমি নিজের হাতে শেষ করব, দেখে নিও। লি হেসে উত্তর দেয়, সরি আঙ্কেল, আমার গরম গরম পিৎজা চলে এসেছে, আমি খেয়ে দিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ি, তোমার সাথে না হয় পরে কথা বলবো। এই বলে সে কলটা কেটে দেয়। অন্যদিকে এন্ড্রু চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যায়, কিন্তু দরজার ভেতর থেকে আওয়াজ আসে, তোমার ভেতরে আসার কোনো পারমিশন নেই। এন্ড্রু তো অবাক, ভাবে এটা আবার কেমন ফালতু মজা। ঠিক তখনই নাথান আর চেয়ারম্যানের স্ত্রী সেখানে এসে হাজির হয়। চেয়ারম্যানের স্ত্রী তাচ্ছিল্য করে বলে, তুমি এখানে কি করছো? এখানে তোমার কোনো জায়গা নেই। যদি বাপের সাথে এতই দেখা করার শখ থাকে তাহলে বাইরে কোথাও গিয়ে দেখা করো। এই বলে তারা চলে যায়। এন্ড্রু তখন চেয়ারম্যানকে কল দিয়ে জিজ্ঞেস করে, বাবা তুমি ঠিক আছো তো? চেয়ারম্যান বলে, হ্যাঁ বাবা, আমি ঠিক আছি, তোমার সাথে একটা জরুরি কথা ছিল, তবে সেটা পরে বলছি। এই বলে সে কলটা কেটে দেয়। আসলে চেয়ারম্যান পিএকে বলে রেখেছিল, আমার ছেলে যেন কোনোভাবেই বুঝতে না পারে আমি এখানে কি করুণ অবস্থায় আছি। ও জানতে পারলে ভীষণ টেনশনে পড়ে যাবে। ডোডো গ্রুপের জন্য আমি যা করতে পারিনি এন্ড্রু সেটা করে দেখাবে, এটা আমার বিশ্বাস। তাই ওকে কিছুই বলো না। পিএ বলে, ঠিক আছে, চলুন আজ সন্ধ্যায় আমরা বাইরে কোথাও একসাথে ডিনার করি। চেয়ারম্যানও রাজি হয়ে যায়। সন্ধ্যায় তারা যখন বের হচ্ছিল, নাথান টেবিল থেকে উঠে এসে হঠাৎ বলে ওঠে, বাবা আপনিও আমাদের সঙ্গে খেয়ে নিন না। এতে করে বোঝা যায় নাথান হয়তো ভেতর থেকে বাবাকে একটু হলেও ভালোবাসে, কিন্তু চেয়ারম্যান তাকে পুরোপুরি ইগনোর করে চলে যায়। চেয়ারম্যানের স্ত্রী নাথানকে ধমক দিয়ে বলে, তুমি কোথায় মনোযোগ দিচ্ছ? ওই জাহাজের কন্ট্রাক্টটা যেন কোনোভাবে এন্ড্রু না পায়, মনে আছে তো? নাথান বলে, মা তুমি একদমই চিন্তা করো না, আমি জিনাকে দায়িত্ব দিয়ে দিয়েছি, সে আমাদের এই কন্ট্রাক্টটা পাইয়ে দেবে। পরের সিনে দেখা যায় চেয়ারম্যান তার পছন্দের রেস্টুরেন্টে যায় ডিনার করতে, কিন্তু ভাগ্য খারাপ, সেখানে আগে থেকে নীল আর জেরার্ড বসেছিল। চেয়ারম্যানকে ওভাবে দেখে নীল মজা করে বলে, এত বড় লোকের আজকে একই অবস্থা, না ঠিকমতো হাঁটতে পারে আর না বউ ঠিকমতো খেতে দেয়। চেয়ারম্যানও ছাড়ার পাত্র ছিল না। সে বলে, যার নিজের মেয়ের কেলেঙ্কারি এখন গলিতে গলিতে পোস্টার হয়ে ঝুলছে, সে এসেছে আমাকে নীতি কথা শোনাতে। ঠিক তখনই রেস্টুরেন্টের টিভিতে ডোডো গ্রুপের একটা অ্যাড চলে, যেখানে চেয়ারম্যানের বউ অ্যাক্টিং করছিল। নীল অহংকার করে বলে, দেখেছো আমার বোনকে এই অ্যাডে কত দারুণ লাগছে। ঠিক তখনই টিভিতে জেজের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছিল সেটা দেখানো হয়। চেয়ারম্যান বলে, এই দ্বিতীয় দুর্নীতির মামলায় নীলও কিন্তু খুব জলদি ফাঁসতে যাচ্ছে। কথাটা শুনে নীল প্রচন্ড রেগে যায়। সে জেজের কাছে গিয়ে বলে, আমি আমার পজিশন ছেড়ে দিয়েছিলাম যাতে আমার দুর্নীতির কেসগুলো বাইরে না আসে, কিন্তু এখন সেগুলো টানাটানি করা হচ্ছে। তুমি এক কাজ করো, এই ইলেকশন থেকে নিজের নামটা ফিরিয়ে নাও। জেজে রেগে গিয়ে বলে, আপনি সবসময় নিজের স্বার্থটাই দেখেন, আপনার কাছে আমার স্বপ্নের কোনো দাম নেই। আমি ইলেকশনে জিততে পারলে আপনার সব কেস সারা জীবনের জন্য ধামাচাপা পড়ে যাবে, এতে তো আপনারই লাভ। কিন্তু নীল বলে, ঠিক আছে তোমার যা ইচ্ছা করো, কিন্তু আজকের পর থেকে আমি আর তোমার সাথে নেই। এই বলে সে চলে যায়। জেজে বলে যে আমার সাথে থাকবে না সেই হলো আমার শত্রু। তখন জেরার্ড নীলকে বলে, দেখেছেন জেজের আসল চেহারা এবার বের হয়ে এসেছে, একে শেষ করে দেওয়াই ভালো হবে। নীল বলে, একটু ধৈর্য ধরো, সে যা ভুল করবে সেটাই হবে আমাদের লাভের কারণ। অন্যদিকে লিড টিম সে বড় কোম্পানির ফাইল চেক করছিল,
যারা তাদের সাথে নতুন জাহাজের কন্ট্রাক্ট সাইন করতে চায়। লি বলে এই প্রজেক্টের জন্য আমাদের ফান্ডের খুব দরকার, তাই ওদের জানিয়ে দাও আমি দেখা করতে রাজি। পরের সিনে সিন্ডি জিমে ওয়ার্কআউট করছিল আর মনে মনে ভাবছিল ওই লোকটার কত বড় সাহস যে আমাকে না করে দিল। ঠিক তখনই তার অ্যাসিস্ট্যান্ট এসে খবর দেয় যে একজন বিশেষ কেউ তার সঙ্গে দেখা করতে চায়। খবরটা শুনে সিন্ডি এতটা এক্সাইটেড হয়ে পড়ে যে হাতের ডাম্বলটা তার গায়ের উপরে ফেলে দেয়। অ্যাসিস্ট্যান্ট কোনো মতে সেটা টেনে তোলে। সিন্ডি খেলখেল করে হেসে বলে, দেখেছ, নিশ্চয়ই সে আমার ছবি দেখে আমার সৌন্দর্যে ফিদা হয়ে গেছে। এখন দেখে নিও সে কিভাবে আমার পায়ে এসে পড়ে। এর পরের সিনে দেখা যায় সিন্ডি রেস্টুরেন্টে দেখা করার জন্য ওয়েট করছিল, কিন্তু লি ভেতরে ঢুকতে সিন্ডি চোখ ছানা বড়া করে বলে, তুমি তো দেখতে একদম চ্যাংয়ের মতো। লি হেসে বলে, আমি চ্যাং না, আমি চ্যাং। সিন্ডি আর আবেগ ধরে রাখতে না পেরে কাঁদতে শুরু করে। সে লির চেহারা ছুঁয়ে দেখে বলে, আমি জানতাম তুমি আমার চ্যাং, এজন্যই তোমাকে দেখার পর থেকে আমার কেমন যেন মনে হচ্ছিল। লি হেসে বলে, তোমার স্বভাব কিন্তু এখনো একটুও বদলায়নি। সিন্ডি তখন লিকে জড়িয়ে ধরে বলে, আমি কি স্বপ্ন দেখছি? লি তখন সিন্ডির গালে আলতো করে একটা চিমটি কেটে বলে, একদমই স্বপ্ন নয়, এটা সত্যি। এরপর দুজনে মিলে ডিনার করে। লি সিন্ডিকে কিছু কাজের ব্যাপারে সাহায্য করতে বলে, কিন্তু সিন্ডি তো লিকে ফিরে পাওয়ার খুশিতে অন্য কোনো দিকে নজরই দেয় না। সুযোগ বুঝে লি একটা মিষ্টি চাল ছাড়ে। সে সিন্ডিকে বলে, আচ্ছা আমি কি সত্যি তোমাকে আগে ভালোবাসতাম? আসলে মাথায় চোট পাওয়ার পর থেকে আমার মেমোরি লস হয়ে গেছে, আমার কিছু মনে নেই আমি কাকে ভালোবাসতাম। তাহলে কি তুমি সেই মানুষটা যাকে আমি পাগলের মতো ভালোবেসেছিলাম? সিন্ডি তো এই সুযোগটা হাতে পেয়ে একদম গলে পানি হয়ে যায়। সে বানিয়ে বানিয়ে বলতে শুরু করে, হ্যাঁ তুমিও তো সারাদিন আমার পেছনে পেছনে ঘুরতে আর বলতে আমাকে কত ভালোবাসো, আমি কত না করতাম তাও তুমি আমার পিছু ছাড়তে না, তুমি আমাকে বড্ড ভালোবাসতে। তুমি কি সত্যি এই সবকিছু ভুলে গেছো? লি হালকা হেসে বলে, আচ্ছা আমার পুরনো মেমোরি মনে করি দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ, তবে ওসব নিয়ে আমরা পরে কথা বলবো, এখন কাজের কথায় আসি। এই বলে সে সেখান থেকে কেটে পড়ে। সিন্ডি মনে মনে ভাবে, যাক ভালোই হয়েছে যে ওর মেমোরি লস হয়ে গেছে, এখন আমি যা বলবো সেটাই সে সত্যি মেনে নেবে। অন্য সিনে লিফটে ওঠার পর লি গ্রেকে জিজ্ঞেস করে, আচ্ছা গ্রে, সত্যি সত্যি কি আমি আগে সিন্ডিকে এত ভালোবাসতাম? কথাটা শুনে গ্রে হেসেই ফেলে। সে বলে, এমনকি চেয়ারম্যান তো তোমাকে জামাই হিসেবে মেনে নিয়েছিল। লিও হালকা হেসে বলে, আচ্ছা ঠিক আছে, বেশি কথা বলো না। আচ্ছা তুমি কি এখনো রশিকে ভালোবাসো? হঠাৎ রশির কথা শুনে গ্রে কিছুটা চমকে ওঠে। লি তখন আসল ব্যাপারটা বুঝিয়ে বলে, আমি রশির কথা এই জন্যই বলছি কারণ মোজো তো আগে এনআইতে কাজ করত, আর মোজোর যে ইন্স্যুরেন্স কোম্পানি সেটার মাধ্যমে লি আবার এনআইতে জয়েন করতে চাইছে। ওদিকে জিনাকে দেখা যায় সে ডোডো গ্রুপের হোটেলে শিফট করার জন্য নিজের জিনিসপত্র প্যাক করছিল। ঠিক তখনই সেখানে নাথান এসে হাজির হয়। সে জিনাকে বলে, আমি জানি তুমি জাহাজের এই বিশাল কন্ট্রাক্টের জন্য ডোডো গ্রুপের হোটেলে যাচ্ছ, তোমার কাছে আমার ছোট্ট একটা সাহায্য চাই। এন্ড্রু ওখানে যা যা করবে সেসবের খবর তোমাকে আমাকে দিতে হবে, তা না হলে এন্ড্রু কিন্তু কন্ট্রাক্টে জিতে যাবে, আর সে তো জেজের লোক, তুমি ভালো করে জানো তুমি নিশ্চয়ই ওকে জিততে দেবে না। তাই তার সব সিক্রেট ইনফরমেশন আমাকে এনে দাও, যাতে আমি আমার নতুন কোম্পানির মাধ্যমে ওই কন্ট্রাক্টটা ভাগিয়ে নিতে পারি। আর তোমাকে কথা দিলাম জেজের উপর বদলা নিতে আমি তোমাকে পুরোপুরি সাহায্য করব। পরের দিন সকালে এন্ড্রুর পুরো টিম ডোডো গ্রুপের হোটেলে এসে পৌঁছায়। সেখানে লিয়ের সাজানো প্ল্যান অনুযায়ী সিন্ডিও হাজির হয়। সিন্ডি তাদের বলে, আপনাদের কি সবার আলাদা আলাদা রুম লাগবে নাকি একটাই বড় রুম ঠিক হবে? এন্ড্রু বলে, আমাদের কিছু সিক্রেট ডিসকাশন আছে, তাই একটা বড় আর ভালো রুমই আমাদের জন্য পারফেক্ট। এরপর তারা লিফটে ওঠে। লিফটের দরজা বন্ধ হতে যাবে ঠিক তখনই পাশ দিয়ে লি হেঁটে যায়, কিন্তু জিনা তাকে খেয়াল করার আগেই লিফটের দরজাটা বন্ধ হয়ে যায়। এরপর রুমে ঢোকার আগে এন্ড্রুর অ্যাসিস্ট্যান্ট সবার কাছ থেকে মোবাইলগুলো জমা নিয়ে নেয়, যাতে ঘরের কোনো সিক্রেট কথা বাইরে লিক হতে না পারে। অন্যদিকে রশি এনআইতে আবারও কাজ পেয়েছিল, তাই সে কাজের উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার আগে লি আসে তার সঙ্গে দেখা করতে। রশি একটু ইমোশনাল হয়ে বলে, হয়তো আজকের পর থেকে তোমার সঙ্গে আমার আর কোনোদিন দেখাই হবে না, কিন্তু যাওয়ার আগে তুমি কি আমার ছোট্ট একটা কাজ করতে পারবে? লি বলে, হ্যাঁ বলো কি করতে হবে। আসলে রশি চায় লি যেন জেরাটের পার্ট টাইম ড্রাইভার হিসেবে কাজ নেয়, কারণ জেরাট রশিকে মিথ্যা কথা বলে আর এনআইয়ের নাম ভেঙে অনেক অবৈধ কাজ করিয়েছিল। রশি এখন জেরাটের উপরে বদলা নিতে চায়। লিও কথা মতো কাজ করে। সে জেরাটের পার্ট টাইম ড্রাইভার সেজে গাড়ি ড্রাইভ করতে শুরু করে। পথে জেরাট গাড়িতে ঘুমিয়ে পড়লে
লি তাকে বাড়ি নিয়ে যাওয়ার বদলে একটা নির্জন জায়গায় নিয়ে যায়। জেরাটের যখন ঘুম ভাঙে তখন সামনে লিকে দেখে সে তো আতঙ্কে শিউরে ওঠে। সে চিৎকার করে বলে, তুমি মারা যাওনি? এই বলে সে গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই তার সামনে দাঁড়ায় রশি। জিরাট রশিকে দেখে যেন আকাশ থেকে পড়ে আর বলে, তুমিও বেঁচে আছো? রশি রেগে গিয়ে বলে, আমি আমার দেশের জন্য ভালো কিছু করতে চেয়েছিলাম আর সে কারণে এনআইতে ঢুকেছিলাম, আর তুমি তোমার নিজের লাভের জন্য আমাকে বোকা বানিয়ে দেশের বিরুদ্ধে কাজ করিয়েছ। জেরাট বলে, আমি তো এনআইয়ের কাজ ছেড়ে দিয়েছি, আমিও তো তোমার মতোই একদম একা হয়ে গেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। কিন্তু রশির রক্ত তখন মাথায় উঠে গেছে। সে বলে, আমি চাইলে এখনই তোর বুকে গুলি চালিয়ে তোকে শেষ করতে পারি। জেরাট কান্নাকাটি করে বলে, আমার ছোট ছোট বউ বাচ্চা আছে, প্লিজ আমাকে ছেড়ে দাও। রশি আর নিজেকে সামলাতে না পেরে তাকে মারধর করতে শুরু করে। তখন লি এসে রশিকে শান্ত করে বলে, ছেড়ে দাও ওকে, ও তো নীলের গ্যাংয়ের সঙ্গে জড়িত আর ওদের উপর তো আমি বদলা নেবই, তুমি ওকে ছেড়ে দাও। রশি বেশ ইমোশনাল হয়ে লিকে বলে, তুমি সবসময় আমাকে অনেক সাহায্য করেছো, আমি তোমাকে বড্ড মিস করব। লি হেসে বলে, আমি যখন কোমায় ছিলাম তখন তো তুমি আমার খেয়াল রেখেছিলে, তুমি না থাকলে আজ আমার যে কি হতো। রশি জিজ্ঞেস করে, আমি কি তোমাকে শেষবারের মতো একবার জড়িয়ে ধরতে পারি? লি তাকে জড়িয়ে ধরে। এরপর রশি সেখান থেকে নিজের এক নতুন জীবন শুরু করার উদ্দেশ্যে চলে যায়। ওদিকে আমরা এন্ড্রুর টিমকে দেখতে পাই। তারা একটা রুমে রাত দিন এক করে কাজ করছিল। কাজ করতে করতে ক্লান্ত হয়ে জিনা মেঝের উপরেই শুয়ে পড়ে। এন্ড্রু এসে জিনাকে দেখে বলে, তুমি এখানে কেন শুয়ে আছো? চলো আমার রুমে গিয়ে আমার বেডে শুয়ে পড়ো, আমি বরং এখানে ঘুমাচ্ছি। জিনা বলে, না না, আমার এখানেই বেশ ভালো ঘুম হচ্ছে। এই বলে সে আবার চোখ বন্ধ করে। এন্ড্রু কিছুক্ষণ চুপচাপ বসে জিনাকে দেখতে থাকে। তারপর জিনা গভীর ঘুমে তলিয়ে গেলে এন্ড্রু তাকে কোলে তুলে নিজের রুমে নিয়ে যায় এবং তার বেডে শুয়ে দেয়। এরপর সে আবার নিজের ফাইলপত্র চেক করতে বসে, কারণ যতক্ষণ না পর্যন্ত সে জাহাজের এই কন্ট্যাক্টটা পাচ্ছে ততক্ষণ তার চোখে কোনো ঘুম নেই। কিছুক্ষণ পর জিনারও ঘুম ভেঙে যায়। অন্য সিনে আমরা দেখতে পাই যে যখন জানতে পারে যে এন্ড্রু নাকি জিনাকে ডোডো গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজার বানিয়েছে, তখন সে রেগে এন্ড্রুকে ফোন দিয়ে চিৎকার করে বলে ওঠে, জিনাকে কেন তুমি কাজে নিলে? এন্ড্রু ঠান্ডা মাথায় বলে, জিনের ব্যাপারে কথা বলতে হলে সামনাসামনি এসে বলুন। যে বলে সামনাসামনি বলার জন্যই তো এসেছি, আমি নিচে দাঁড়িয়ে আছি, তুই এখনই নিচে নেমে আয়। এন্ড্রু চটপট নিচে নেমে আসে। তবে সে টেরও পায়নি যে জিনা চুপচাপ তাকে ফলো করছিল। যে এন্ড্রুকে দেখে একদম ধমকাতে শুরু করে আর বলে, তোমার এত বড় সাহস কিভাবে হলো জিনাকে কাজে নেওয়ার? এন্ড্রু সাহস নিয়ে বলে, আপনার কিসের এত ভয় বলুন তো? আমি ভালো করে জানি জিনার কারণে আপনার কোনো ক্ষতি হবে না। কথাটা শুনে যে নিজেকে ধরে রাখতে না পেরে হাতের লাঠিটা দিয়ে এন্ড্রুকে সজোরে বাড়ি মারে। তারপর হুমকি দিয়ে বলে, আমার হাত থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা ভুলেও করবে না, বুঝতে পেরেছ? আমি যা বলবো ঠিক সেটাই করবে। আজ থেকে নিজের মন মতো কোনো সিদ্ধান্ত নিলে ফল কিন্তু খুব খারাপ হবে। দূর থেকে জিনা এসব দেখতে পেয়ে জেজেকে থামাতে যায়, কিন্তু তখনই এন্ড্রুর অ্যাসিস্ট্যান্ট এসে চট করে জিনার হাতটা ধরে ফেলে আর বারণ করে বলে, তুমি যেও না, ওখানে গেলে তোমার নিজেরই বড় কোনো বিপদ হতে পারে। এন্ড্রু জেজেকে অনেক মারধর করে সেখান থেকে চলে যায়। পুরো ঘটনা চোখের সামনে দেখতে পেয়ে জিনা ভীষণ কষ্ট পায়। সে মনে মনে অপরাধ বোধে ভুগতে থাকে। সে ভাবতে থাকে, আমাকে বাঁচানোর জন্যই তো আজ এন্ড্রুকে জেজের হাতে মার খেতে হলো। যে চলে যাওয়ার পর জিনা ছুটে এন্ড্রুর কাছে চলে আসে। এন্ড্রু তখন মুখ লুকিয়ে বলে, প্লিজ আমার কাছে এসো না। জিনা আর কোনো কিছু না ভেবে আস্তে করে তাকে জড়িয়ে ধরে বলে, আমাকে মাফ করে দাও, আমার জন্যই আজ তোমার এসব সহ্য করতে হচ্ছে। এন্ড্রু আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলে। ঠিক সেই মুহূর্তে সেখানে হঠাৎ একটা গাড়ি এসে থামে আর গাড়ি থেকে নেমে আসে লি। জিনাকে দেখে লির মনের ভেতরে পুরনো সব স্মৃতি তোলপাড় করতে শুরু করে, যেখানে সে জিনার সাথে কাটানো অজস্র আবেগময় আর ভালোবাসার মুহূর্তগুলো ভাবতে থাকে। আর এখানে এই পর্বটি শেষ হয়ে যায়।